কাল কিংবা পরশুই সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন যে গত 6 মাসে ইকোনমির যে কামব্যাক হয়েছে, তিনি কামব্যাক শব্দটি ব্যবহার করেছেন, পত্রিকা হেডলাইন তাই করেছে। ইকোনমির যে কামব্যাক হয়েছে সেটি নাকি একটি মিরাকল, অত্যাশ্চর্যজনক একটি ঘটনা। আপনাদের খেয়াল থাকবার কথা, এই কিছুদিনের মধ্যেই ঢাকার পত্রপত্রিকায় আরও একটি খবর বেরিয়েছিল। সেই খবরটি অর্থ মন্ত্রণালয়ের তৈরি করা একটা প্রতিবেদনের ভিত্তিতে। সেই খবরে বলা হয়েছিল চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে, মানে গত জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই যে সময়টা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগের পরিমাণ 71% কমে গেছে গত বছরের একই সময়ের তুলনায়। তার মানে হচ্ছে কি যে বিদেশি বিনিয়োগ আসলে আসছে না। কেন আসছে না সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায়। যদিও আমাদের প্রেস সেক্রেটারি মহোদয় জানিয়েছেন যে ইকোনমির কামব্যাকটা নাকি তার কাছে একটা মিরাকল। বাস্তবতা হচ্ছে দর্শক, যে বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি রাষ্ট্র বলি বা বেসরকারি বিনিয়োগ যেভাবেই বলি না কেন, বিদেশি বিনিয়োগকারী কিংবা বিদেশি ব্যবসায়ীরা তারা এখন বসে আছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন শাসন যতদিন চলবে ততদিন তারা আসলে বাংলাদেশে কোনো বিনিয়োগ করবেন না, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়েও সামনে এগোবেন না, তারা ওয়েট অ্যান্ড সি এই অবস্থানটি তারা নিয়েছেন। এই বিষয় নিয়ে আমি আর আগেও আমার একাধিক ভিডিওতে আলাপ আলোচনা করেছি, কিন্তু গতকাল ঢাকায় আমাদের ঢাকার যে ওভারসিজ করেসপন্ডেন্টরা আছেন, বিদেশের বিভিন্ন গণমাধ্যমে যারা ঢাকা করেসপন্ডেন্ট হিসাবে কাজ করেন, তাদের যে সংগঠন ওকাবের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সেক। তিনি যে বক্তৃতাটি করেছেন সেই বক্তৃতাটিতে মূলত তিনি স্পষ্টই করে দিয়েছেন যে আসলেই বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা তারা এখন ওয়েট অ্যান্ড সি এমন একটি অবস্থায় আছে। তারা এই সময়ে অন্তত পলিটিক্যাল সিচুয়েশনটা একটা ফিক্স না হওয়া পর্যন্ত, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমল যতদিন আছে ততদিন বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। দর্শক, এই বিষয়টা নিয়ে আমি একটু আমার মতামত এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত যে কথাগুলো বলেছেন তার সঙ্গে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কিংবা আমরা যে IMF-এর পরবর্তী কিস্তির অর্থ ছাড়ের অপেক্ষায় আছি, সেই ক্ষেত্রে এই সামগ্রিক বিনিয়োগ ব্যবসার পরিস্থিতিটা কীভাবে প্রভাব ফেলবে বা কী ইম্প্যাক্ট হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমি একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। শুরুতে আমি যদি আপনাদেরকে একটু মিস্টার পার্ক ইয়াং সেক, সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত, তার বক্তৃতা থেকে যদি কিছু অংশ আমি পড়ে শোনাই। আমি তার বক্তৃতার কিছু পয়েন্ট আমি একটু লিখে নিয়েছি। তিনি স্পষ্ট করে বলছেন, বাংলাদেশ is currently under interim government. Whenever I talk with businessmen, the problem is that they are trying to hold investment. তারা ইনভেস্টমেন্টটা, বিনিয়োগটাকে ধরে রাখতে চাচ্ছেন। That they are trying to hold investment. They are now in the wait and see state. তারা এখন ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো, এরকম একটা নীতি নিয়ে বসে আছে। আমরা জানি যে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, অন্যতম গুরুত্বপূর্ণ ইনভেস্টর, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এবং আমাদের ইপিজেডগুলোতে দক্ষিণ কোরিয়ার একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে। সো দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডার যখন, একজন ডিপ্লোম্যাট যখন প্রকাশ্যে এইভাবে কথা বলেন যে আসলে ইনভেস্টররা এখন ওয়েট অ্যান্ড সিতে আছেন, তাদেরকে আমি যখনই কোনো ব্যবসা নিয়ে কথা বলি, বিনিয়োগ নিয়ে কথা বলি, তারা একটাই আমার প্রবলেম, তারা বলে যে এখন তো একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে বাংলাদেশে, সো লেট মি টু ওয়েট অ্যান্ড সি। অর্থাৎ তারা ঠিক এই সরকারের সময়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে তারা আনইজি ফিল করছে, কমফোর্ট ফিল করছে না, তারা অপেক্ষা করতে চাচ্ছে। রাষ্ট্রদূত মিস্টার পার্ক ইয়াং সেক তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির নিয়েও তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এই বৈঠকটিতে। তিনি বলেছেন যে আপনারা যদি তথ্যপত্রের দিকে তাকান, আপনারা দেখবেন যে প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজাম্পশন হ্যাজ স্লোড ডাউন। বাংলাদেশের যে বেসরকারি খাতের বিনিয়োগ মানে লোকাল বিনিয়োগ, লোকাল বিজনেস, সেটার যে প্রগ্রেসটা সেটাও কিন্তু স্লো ডাউন হয়ে গেছে, সেটাও কিন্তু গতিটা মন্থর হয়ে গিয়েছে। এবং তিনি তার নিজের মতামত এখানে দিচ্ছেন, the shrinking of private investment and consumption will lead to
স্লোয়ার ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ। এই যে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা তো আসছে না, তারা তো বসে আছে, বলেছে না এই গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত হোক, একটা হ্যাস্তন্যস্ত হোক, তারপরে আমরা ভাববো, সেটা বিদেশি বিনিয়োগকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি লোকাল ইনভেস্টরদের দিকে তাকাই, বাংলাদেশের বিনিয়োগকারী ব্যবসায়ীদের দিকে তাকাই, তাদের বিনিয়োগটাও কিন্তু স্লো ডাউন হয়ে গেছে। এবং এই যে তাদের বিনিয়োগটা স্লো ডাউন হয়ে গেছে, সেটিতে আবার আতঙ্ক বোধ করছেন এই আমাদের একজন ডেভেলপমেন্ট পার্টনার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি বলছেন যে এটি কিন্তু আসলে বাংলাদেশের যে গ্রোথটা, ইকোনমিক গ্রোথ, সেই গ্রোথটাকে স্লো করে দেবে। এবং তিনি স্পষ্টভাবে বলছেন, উই হ্যাড টু ক্লিয়ার দ্য পলিটিক্যাল ম্যাটার্স, যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেই রাজনৈতিক বিষয়গুলো আগে নিষ্পত্তি হতে হবে। অর্থাৎ এই যে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, নির্বাচন হবে কি হবে না, বর্তমানে সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব অ্যাট্রোসিটি, 32 নম্বর ভেঙে ফেলা, বিরোধী দলীয় নেতাদের বাড়িঘরে হামলা, আগুন দেওয়া, হত্যা, খুন, রাজধানী, এই যে একটা অরাজক পরিস্থিতি, এই যে একটা মানে আইনহীন, শাসনহীন, যেমন হয়তো দেশে কোনো সরকার নাই, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই কারো হাতে, এই যেমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা সেটেল না হওয়া পর্যন্ত আসলে বিদেশি বিনিয়োগকারীরা, দেশি বিনিয়োগকারীরাই তো সাহস পাচ্ছেন। আপনার যদি, উনি তো বলছেন যে আপনারা ডাটা দেখেন, ডাটা দেখবেন যে আপনাদের যে ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস সেটাই তো স্লো ডাউন হয়ে গেছে, তাহলে আমাদের লোকজন, বাইরের লোকজন কিভাবে আসবে? দর্শক, এই জায়গাটায় প্রবলেমটা কি, যখন একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলে, যখন কোনো ডিপ্লোম্যাট প্রকাশ্যে বলে যে আমার দেশের বিনিয়োগকারীরা আসলে তারা ওয়েট অ্যান্ড সি একটা পজিশনে নিয়েছেন, তারা পলিটিক্যাল ম্যাটারগুলো সেটেল হওয়ার অপেক্ষা করতে চাচ্ছেন, তারা ঠিক এই মুহূর্তে কমফোর্ট ফিল করছে না বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে, বিনিয়োগ করতে, সেটি যে কেবল তিনি তার দেশের ব্যবসায়ীদের কথা বলছেন, বিনিয়োগকারীদের কথা বলছেন, নট নেসেসারিলি। তিনি আসলে ওভারঅল সামগ্রিকভাবে বিদেশি বিনিয়োগকারীদের কথাটারই ইকো করছেন এখানে। কারণ তাদের মধ্যে কথাবার্তা হয়, তারা নিজেরা আলাপ আলোচনা করেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা কি করবেন, তারা এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আগায় আসবেন অথবা আসবেন না। ফলে সবাই হয়তো কথা বলে না, কেউ কেউ কথা বলে, কিংবা যখন কেউ একজন কথা বলে, এটি হচ্ছে ডিপ্লোম্যাটিক নর্মস, তখন অন্যান্য বিনিয়োগকারীরা, অন্যান্য ডিপ্লোম্যাটরা সেটাকে ফলো করে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত যে কথাটি বলেছেন যে পলিটিক্যাল ম্যাটার আগে এগুলো সেটেল ডাউন হোক, এই গভর্নমেন্টের একটা পজিশন তৈরি হোক, দেন উই উইল ডিসাইড হোয়েদার উই উইল বি ইনভেস্টিং ইন দিস কান্ট্রি অর নট। সেটি আসলে বাকিদের কাছেও একটা ঠিক একই রকম বার্তা যায়, এবং এই বার্তাটি আসলে বাংলাদেশের ব্যাপারে তাদেরকে এক ধরনের একটা ডিসকমফোর্ট একটা সিচুয়েশনে ফেলে দেয়। শুধু যে বিদেশি অন্যান্য বিনিয়োগকারীদের কাছে এই তথ্যটি যায় বা তাদেরকে যে একটু ডিসকমফোর্টে ফেলে দেয়, দর্শক, সেইটাই না, যারা আমাদেরকে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, আমরা জানি যে আমরা আইএমএফের সঙ্গে আইএমএফের একটা কিস্তি ছাড় নিয়ে আমরা পিছিয়ে গিয়েছি। কিছুদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে জুন জুলাইয়ের দিকে সম্ভবত 2 কিস্তি একসাথে পাওয়ার তিনি আশা করছেন। কিন্তু যারা আমাদেরকে ঋণ দেবে তারাও কিন্তু আসলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসটা তারা দেখতে চায়। তারা দেখতে চায় যে আমাদের যে লোকাল ইনভেস্টররা আছে, লোকাল ব্যবসায়ীরা আছে, তারা এই সামগ্রিক পরিস্থিতিতে গভর্নমেন্টের ম্যানেজমেন্টের, গভর্নমেন্টের পলিসিতে, কিংবা যদি একটা আমি ব্রডার সেন্সে বলি গভর্নমেন্টের ব্যাপারে তারা কনফিডেন্ট কিনা, তারা কমফোর্ট ফিল করে কিনা। আপনি এইখানকার যারা ইকোনমির পার্ট, যারা ইকোনমির ব্যাকবোন, বাংলাদেশের ব্যবসায়ীরা যদি এই গভর্নমেন্টের পলিসিতে, গভর্নমেন্টের উপর তারা যদি গভর্নমেন্টকে নিয়ে কমফোর্ট ফিল না করে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেন কমফোর্ট ফিল করবে? এবং বিদেশি বিনিয়োগকারীরা যখন আপনার ব্যাপারে কমফোর্ট ফিল করবে না, তখন আইএমএফ আপনাকে কেন টাকা দিতে আসবে? দর্শক, আমি এই বক্তৃতা থেকে মিস্টার পার্ক ইয়ং সিকের, সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডারের আমি আরও একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনি কিন্তু এই যে বরোইং ক্যাপাসিটি নিয়ে মন্তব্য করেছেন, যে তিনি স্পষ্ট করে বলছেন যে ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দুর্বল অবস্থায় আছে। তার মানে হচ্ছে কি, যে বাংলাদেশের যে বরোইং ক্যাপাসিটি, আপনাকে অন্যরা লোন দিবে কি দিবে না, এই যে লোন পাওয়ার জন্য কিছু সক্ষমতা থাকতে হয়, কিছু শর্ত পূরণ করতে হয়, আপনার নিজস্ব কিছু ক্যাপাসিটি থাকতে হয়, সেই ক্যাপাসিটির জায়গায়, আপনার সেই সক্ষমতার জায়গায় বাংলাদেশের অবস্থাটা হচ্ছে দুর্বল। সেই কথাটি প্রকাশ্যে বলছে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডার। এবং অ্যাগেইন আমি বলি যে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডার বলছেন, মানে আসলে ডিপ্লোম্যাটরা বলছেন, মানে আসলে বিদেশিরা দেখছেন বাংলাদেশকে, যে বাংলাদেশে শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট, লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্টটাই এখন মানে একটা স্থবিরতায় পড়ে গেছে তাই না, তার যে মানে ঋণ পাওয়ার যে সক্ষমতা সেটাও আসলে খুব উইক হয়ে গেছে। অর্থাৎ কোনো ঋণ যে দিবে তারাও বাংলাদেশকে এখন আর যে ঋণ দেওয়ার মতো একটি অবস্থায় নেই। তিনি আরও একটি কথা বলেছেন, সেই কথাটিতে আমি নিজে একটু খুব অফেন্ডেড ফিল করেছি দর্শক। কারণ ধরুন
আমার কাছে মনে হয়েছে যে এই এই তিনি হয়তো তার মতো করে বলেছেন, কিন্তু আমি অ্যাজ এ বাংলাদেশি আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে এটাকে একটা খুব ইনসাল্টিং কমেন্ট বলে মনে হয়েছে। আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হবে বা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কি মনে হবে। আমি সেই কথাটা আপনাদেরকে একটু আমি উল্লেখ করি। তিনি আমাদেরকে একটা অবশ্যই স্মরণ করে দিয়েছেন যে তোমরা মানে যে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটা একটা প্রসপেক্টিভ জিও পলিটিক্যাল একটা অবস্থান তোমাদের আছে, তোমাদেরকে তো অনেকেই কথাটা শুনিয়ে থাকে, এটা আসলে একটা লিপ সার্ভিস, তোমরা ওদের কথায় বিশ্বাস করো না। তোমাদের আসলে তিনি স্পষ্ট বলতে চাচ্ছেন যে ভৌগোলিক অবস্থানগত কারণে যে তোমাদের খুব একটা বিনিয়োগ মানে একটা অনুকূল পরিবেশ আছে, বিদেশিরা সব হুড় করে দৌড়ে এসে তোমার দেশে বিনিয়োগ করতে শুরু করবে, নট নেসেসারি, ডোন্ট বিলিভ দ্যাট। এটা যারা তোমাদেরকে বলে তারা আসলে তোমাদেরকে বলার জন্য বলে, দে জাস্ট, এটা হচ্ছে তাদের কাইন্ড অফ লিপ সার্ভিস। এবং তিনি আবার আমাদেরকে বলছেন তোমাদের আসলে উচিত ব্যবসা বাণিজ্যের জন্য, বিনিয়োগের জন্য কাদের কাছে যাওয়া? মিডল ইস্টার্ন কান্ট্রির কাছে যাওয়া, চায়নার কাছে যাওয়া। কেন যাওয়া সেটিও কিন্তু তিনি বলছেন, কারণ তিনি বলছেন যে এই যে এই দেশগুলো আমি যাদের কাছে তোমাদেরকে যেতে বলছি, মিডল ইস্টার্ন কান্ট্রির কাছে যাও, চীনের কাছে যাও, তাদের আসলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে খুব তেমন একটা তাদের এক্সপোজার নাই। এখন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি যখন যাবেন তখন আপনার ট্রান্সপারেন্সির ব্যাপার থাকে, দেশের গণতন্ত্রের ব্যাপার থাকে, আপনার ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল মার্কেটের লিগাল একটা শক্ত কাঠামোর ব্যাপার থাকে, আপনার কমপ্লায়েন্সের ব্যাপার থাকে। কিন্তু চায়না ইনভেস্টমেন্ট কিংবা মিডল ইস্টার্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত কিছুর দিকে তারা তাকায় না। সো এটা আমার কাছে মনে হয়েছে যে তোমার দেশে যেহেতু এই যে এইসব হসপস একটা অবস্থা, তোমার আসলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দিকে না তাকানোর বেটার, তুমি চীন আর মধ্যপ্রাচ্যের দিকে তাকাও। এটা আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের বাংলাদেশকে তিনি একটা টিচ করতেও চেয়েছেন। যাই হোক দর্শক, এই যে একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের, সেটি কেন তৈরি হয়েছে? সেটি এমনি এমনি কিন্তু তৈরি হয়নি। সেদিন সেনাবাহিনী প্রধান তার বক্তৃতায় বলছিলেন যে আমাদের যে বাংলাদেশে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। তিনি বলছিলেন যে উই হ্যাভ ম্যানুফ্যাকচার দি সিচুয়েশন, এই অবস্থাটা আমরা তৈরি করেছি। মানে এখনকার যারা অন্তর্বর্তীকালীন সরকার, তার স্টেক হোল্ডার যারা আছেন, তারা মিলে এই পরিস্থিতিটা তৈরি করেছেন। এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমি এই কথাটি বলতে চাই যে আসলে সরকার এবং সরকারের স্টেক হোল্ডার যারা আছে তারা মিলে এমন একটা পরিবেশ তৈরি করেছেন এখন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে বাংলাদেশের ব্যাপারে এখন একেবারে হাত গুটিয়ে বসে আছে। দর্শক, গত কয়েক মাসের দিকে একটু তাকিয়ে আমি আমার আগের ভিডিওতে এগুলো আপনাদেরকে বলেছি, আপনারা একটু মনে করে দেখুন তো। সাম্প্রতিক সময়ে বিশ্বের কোন দেশের কোন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে কিংবা এনগেজমেন্ট হয়েছে? এমনকি তিনি যে মধ্যপ্রাচ্যের কোথায় একটা সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন, সেখানে তিনি দুজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সেই দেশের সরকার প্রধানের সঙ্গেও কিন্তু তার কোনো এনগেজমেন্ট হয়নি। অর্থাৎ কোনো দেশই এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এনগেজমেন্ট করছে না, করতে চাচ্ছে না। তারা এখন ওয়েট অ্যান্ড সি এমন একটা অবস্থায় আছে। হ্যাঁ, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস সেক্রেটারি আমাদেরকে প্রায় ইলন মাস্কের কথা শোনান, স্টারলিংকের কথা শোনান। সেটি আমি স্পষ্টতে বুঝি, আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো যে দ্যাট ইজ এ টোটালি এ পলিটিক্যাল রেটরিক। তারা ইলন মাস্কের সামনে এনে এক ধরনের একটা ফেস সেভিংয়ের জায়গায় আছে, কিন্তু ইলন মাস্ককে দিয়ে তো আপনার ওই ইনভেস্টমেন্টের যেই জায়গাটা, সেই জায়গাটা পূরণ হচ্ছে না। কারণ কেউ আপনার সঙ্গে এখন ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে না, এটি হচ্ছে একটি বাস্তবতা। এবং আমরা আসলে ব্যবসা কাদের সঙ্গে করতে চাচ্ছি? আমরা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছি। আমরা পত্রিকায় দেখলাম যে মানে আমরা যে কম মূল্যে চাল কিনতে পারতাম তার চেয়ে অনেক বেশি মূল্য দিয়ে আমরা পাকিস্তানের কাছ থেকে চাল কিনেছি। দর্শক, একটু খেয়াল করে দেখবেন, আমি হয়তো কখনো আবার এটি নিয়ে আলাপ করবো, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের বিদেশি বিনিয়োগের পরিমাণটা কী পরিমাণ। বিদেশিরা এমনকি সৌদি আরবের কি ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে? বা বিশ্বের কোন কোন দেশ পাকিস্তানে এখন ইনভেস্টমেন্ট করছে? আদৌ কি কেউ করছে? তাহলে পাকিস্তানের সঙ্গে যদি বিদেশিরা কোনো বিজনেস রিলেশনে কমফোর্ট ফিল না করে, ইনভেস্টমেন্টে আগায় না আসে, আমরা তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করতে চাচ্ছি, আমরা তাদের সঙ্গে অনেক বেশি মূল্যে তাদেরকে মুনাফা দিয়ে আমরা তাদেরকে ব্যবসায়িক পার্টনার করতে চাচ্ছি, এবং সেটি আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেসে সেটাকে ইম্প্যাক্ট করবে না? আরেকটা কথা বলি শেষ করার আগে, যে আপনি কারোর সঙ্গে যদি কোনো ধরনের সম্পর্কে যেতে চান, আপনি নিশ্চয়ই দেখতে চাইবেন যে তার প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্কটা কীরকম। তার প্রতিবেশীর সঙ্গে যদি তার সম্পর্কটা ভালো না থাকে, তার সঙ্গে কিন্তু আপনিও আপনার রিলেশন করতে একটু কমফোর্ট ফিল করার কথা না। বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করতে আসবে, তারাও কিন্তু দেখতে চায় যে বাংলাদেশে আসলে তার
নেইবারিং কান্ট্রিগুলোর সঙ্গে তার রিলেশনটা কেমন। কারণ নেইবারিং কান্ট্রিগুলোর সঙ্গে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে সেই দেশ অস্থিতিশীল হতে বাধ্য। যেমন পাকিস্তানের অস্থিতিশীলতা মূলত ইন্ডিয়ার সঙ্গে তার যে রিলেশনের যে আনসেটেল একটা পজিশন, তার কারণেই তো। ফলে বাংলাদেশ এইটিও কিন্তু একটা ফ্যাক্টর বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং এই যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত যে কথাটি বলছেন যে উই হ্যাড টু ক্লিয়ার দ্য পলিটিক্যাল ম্যাটার্স, আমাদেরকে যে রাজনৈতিক বিষয়টি নিষ্পত্তি করতে হবে, সেটি হচ্ছে তারা তাকিয়ে আছে যে কখন নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি মানে স্থিতিশীল সরকার গঠিত হয় কিনা, স্থিতিশীল সরকারের হাতে ক্ষমতা যায় কিনা, সেটি হচ্ছে তাদের দেখার বিষয়। এখন সেই নির্বাচনে তাদের এটিও কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের দেখার বিষয় আছে যে সেই নির্বাচনে যেটি সেনাবাহিনী প্রধান বলেছেন, যেটি চার্জ দ্য অ্যাফেয়ার্স অফ ইউএস এম্বাসি ইন ঢাকা তিনিও বলেছেন যে একটি ইনক্লুসিভ নির্বাচন। আপনি আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন করেন তাহলে বিদেশি বিনিয়োগকারীরা একটু ডিসকমফোর্ট ফিল করবে, এই কারণে যে তারা আওয়ামী লীগকে চেনে, যে আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে থাকবে দেশের সামনে মানে স্থিতিশীলতাটা সুদূর পরাহত হয়ে থাকবে, একটা অস্থিতিশীল অবস্থায় বিরাজ করবে পরবর্তী সময়ে। ফলে তারা সেই ইনভেস্টমেন্টে, বিজনেসে সেখানে এগিয়ে আসবে না। জামাতে ইসলামের ব্যাপারে ওয়েস্টার্ন বিজনেসম্যানদের, ওয়েস্টার্ন পলিটিশিয়ানদের একটা রিজার্ভেশন আছে বিকজ অফ লাইক দ্য রিলিজিয়াস এক্সট্রিমিজম, রিলিজিয়াস আইডিওলজি, এইসব বিষয়, ধর্মভিত্তিক রাজনীতি, এইসব বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন যে ইউরোপিয়ান দেশগুলোতে বা ওয়েস্টার্ন অনেক দেশগুলোতে এখন সত্যিকার অর্থে মানে রিপাবলিকানরা কিংবা কনজারভেটিভরা এখন ক্ষমতায় আসছে এবং এই কনজারভেটিভরা এক্সট্রিমিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম এগুলোর ব্যাপারে তাদের এক ধরনের রিজার্ভেশন আছে। ফলে বাংলাদেশে জামাতে ইসলামের ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন আছে। এবং যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে এটি ইতিমধ্যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, পশ্চিমা জগতে বা বাংলাদেশেও সেটি মূলত জামাতে ইসলামের একটা এক্সটেনশন হিসাবে কিংবা এক ধরনের এক্সট্রিমিস্ট গ্রুপ। গত 6 মাসে তারা যেসব কর্মকাণ্ড করেছে, যেসব তাদের নেতৃত্বে, তাদের সমর্থনে বাংলাদেশে মব অ্যাট্রোসিটি থেকে শুরু করে সহিংসতা থেকে শুরু করে নানা রকম যে ঘটনাগুলো ঘটেছে, সব কিছু মিলিয়ে তাদের অ্যাপিয়ারেন্সটাও ওয়েস্টার্নদের কাছে আসলে দে আর অলসো লাইক দ্য এক্সট্রিমিস্ট। সো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো এক্সট্রিমিস্টরা থাকে বা বাংলাদেশের শাসন ক্ষমতায় যদি এক্সট্রিমিস্টদের হাতে নিয়ন্ত্রণ বেশি থাকে, তখন বিশ্বের যে কোনো দেশই এই দেশে ব্যবসা বাণিজ্য করতে, বিনিয়োগ বাড়াতে কিংবা বিনিয়োগ সম্পর্ক করতে ডিসকমফোর্ট ফিল করবে। ফলে আজকে দর্শক আমার আলোচনাটা এখানে শেষ করতে চাই যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিং ঢাকায় ওভারসিজ করেসপন্ডেন্টদের সঙ্গে যে বৈঠকে যে কথাগুলো বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারকে। এবং এই বার্তাগুলো যে কেবল তার একার তা না, এই বার্তাগুলো কূটনৈতিক মহলের, বিদেশি ব্যবসায়ীদের, বিদেশি বিনিয়োগকারীদের, সবার। আমরা চাইব সরকার এই বিষয়গুলো বিবেচনায় নেবেন, গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং দ্রুত একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার অর্থে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের অনুকূল একটি পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।